অনিরুদ্ধ টিফিন সেন্টার পুড়িয়ে ফেলতে গিয়েই সবার কাছে ধরা পড়ে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তাপসকে অনিরুদ্ধ সবার সামনে জব্দ করে আর বলে, আমি জানি বাণী যেটা করেছে ওর বাচ্চার জন্য ও করেছে। তখনই দেখা যাবে নকুলের বউ বলে, সাথী সত্যি এরকম ছেলে ভাগ্য করে পাওয়া যায় গো। তুমি ভাগ্য করে ছেলে জন্ম দিয়েছো। ওইদিকে অনিরুদ্ধ বাণীর হাত ধরে বলে, আমার স্ত্রী বাণী, তাই বাণীর সঙ্গে আমি সব সময় আছি। আর হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আপনাকে আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে আপনার সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দেব। আর যদি টাকা আমি ফেরত দিতে না পারি, তখন আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি বলছি, শত্রুদের মুখে ঝামা ঘষে আমি সবার মুখ বন্ধ করে দেব, আর আপনার টাকাও ফেরত দিয়ে দেব। তাই আপনি আমাদের সংসারে একদম হস্তক্ষেপ করবেন না। আমার আর বাণীর মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমার সন্তানের জন্য বাণী যা করেছে একদম ঠিক কাজ করেছে। আর আপনি লিখিত জানতো দিন, আপনার হাতের কাগজটা আমাকে দিন। তখনই মিস্টার চ্যাটার্জির হাত থেকে সেই ফাইলটা নিয়ে খালি কাগজে সই করে দেয় অনিরুদ্ধ আর বলে, এই সাদা কাগজে আমি সইটা করে দিলাম। এবার আপনার ইচ্ছে মতো আপনি যা খুশি তাই লিখে নিতে পারেন। তবে 3 মাস পরে আমি যদি টাকাটা আপনাকে দিতে না পারি, তখন আপনি যা স্টেপ নেওয়া নিতে পারবেন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে আমি বলে দিলাম। তবে এর মধ্যে আমাকে একদম বাণীর সঙ্গে থেকে আলাদা করার চেষ্টা করবেন না। বুঝতে পেরেছেন? তখন তো নকুল খুব খুশি হয়ে যায়, বলে, একদম যোগ্য জবাব। ওইদিকে তাপস বলে, খুব বড় বড় কথা বলা হচ্ছে তাই না? আমাকে আমার মুখের উপর কথা বলা হচ্ছে। আমি তোমাকে বলছি, এই বাণী, এই বাণীর জন্য তোমার সব শেষ হয়ে যাবে। তুমি, আমিও দেখবো তুমি কি করে এই টাকাটা ফেরত দাও। এই বলে তাপস চলে যায়। তারপরে দেখা যাবে বাড়ি গিয়ে কাবেরীকে ঠাসিয়ে চড় দেয় তাপস। তখন কাবেরী বলে, তুমি আমার গায়ে হাত তুললে, তুমি আমাকে মারলে। তখন তাপস বলে, মারবো না তো কি করব। তুমি তুমি জানো না বাণী আমাকে কত অপমান করেছে। আর তুমি সেই বাণীর মেয়েকেই এইভাবে টাকা দিলে, আমাকে না জিজ্ঞাসা করে। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমার টাকা নিল না, আমার টাকা ফিরিয়ে দিল, আমাকে অপমান করলো। তারপরেও তুমি কোন সাহসে টাকা দিয়েছো? কেন দিয়েছো? তখন কাবেরী বলে, অন্তরার জন্য দিয়েছি, আমার মেয়ের জন্য দিয়েছি। আমার মেয়ে আমার মেয়ে আমাকে বলেছিল যে মা, আমি যদি অসুস্থ হতাম, তখন আমি যদি টাকার অভাবে মারা যেতাম, তখন তুমি কি করতে? আমি না সেই কথাগুলো ভুলতে পারিনি। আমার মেয়ের কথাগুলো আমার অন্তরে লেগেছিল। সেই জন্য একজন মা হয়ে আরেকজন মায়ের কান্না আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি তোমাকে কিছু না বলে টাকাটা দিয়েছিলাম। তখন তাপস বলে, শোনো, একদম ইমোশনাল কথাবার্তা একদম বলবে না। তোমার যদি আমার কথা শুনে চলতে ইচ্ছা না করে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তবে এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই তোমাকে চলতে হবে। বুঝতে পেরেছো? তখন কাবেরী সেখান থেকে চলে যায়। তখন নয়নতারা বলে, তাপস বাবা, থাক না, যা হওয়া তা হয়ে গেছে। এবার তুমি বৌমার উপর আর রাগ করো না। তখন তাপস বলে, কি বলছেন মাসিমা, আমি রাগ করবো না? আমাকে অনিরুদ্ধ ওইভাবে মুখের উপর বলে দিল যে 3 মাসের মধ্যে ও টাকা ফেরত দিয়ে দেবে। আমার মুখের উপর এইভাবে কথা বলতে পারলো? ও টাকাটা ফেরত দেবেই। আমি তো জানি ও তো আমার ছেলে, ও যেইভাবে হোক ও টাকাটা ঠিক ফেরত দেবে। তখন মৌলি বলে, কিন্তু টাকাটা দেওয়ার অবস্থাতেই যদি না থাকে, যদি সেই উপায়টাই না থাকে। তখন তাপস বলে, কি বলছো তুমি মৌলি? তখন মৌলি বলে, হ্যাঁ আঙ্কেল, ও যেই টাকাটা যেই গাড়ি দিয়ে উপার্জন করবে, সেটাই যদি আর না থাকে, সেটাকেই এবার আমাদেরকে নষ্ট করে দিতে হবে। তাহলে অনিরুদ্ধ যদি 3 মাসের মধ্যে টাকাটা না দিতে পারে, তখন আপনি যা বলবেন তাই ও করবে। তখন যদি বলেন বাণীকে ছেড়ে দিতে, তখন ও বাণীকে ছেড়ে দিতে বাধ্য। তখন নয়নতারা খুশি হয়ে যায়, বলে, আমার সোনা বাচ্চা, সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। একদম ঠিক কথা বলেছে তাপস। এবার ওরা যেই গাড়িটা দিয়ে উপার্জন করে, সেটাকে আমাদের সরিয়ে দিতে হবে। এবার আমাদের দিদি ভাই যে মিষ্টি করে ব্যাপারটা বললো, সেটাই ঘটাতে হবে। তখনই মৌলি ওর লোকদেরকে ফোন করে আর ফোন করে বলে, যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, সেই অনুযায়ী কাজ করো। সব কাজ যেন ঠিকঠাক মতো হয়ে যায়। অনিরুদ্ধ যেন ওই গাড়িটা আর কিছুতেই ওই টিফিন সেন্টারটা চালু করতে না পারে। এই বলেই ফোনটা রেখে দেয় মৌলি। অন্যদিকে অনিরুদ্ধ মন খারাপ করে বসে আছে। তখন বাণী বলে, আমি জানি মিস্টার চ্যাটার্জি আপনি আমার উপর রেগে আছেন। তখন অন্তরা বলে, বৌদি তোমরা কথা বলো, আমি যাচ্ছি। এ বলে অন্তরা চলে গেলে বাণী বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। তবে আমি না আগে থেকে কিছুই জানতাম না। মাসিমা টাকা দেওয়ার পরে আমি জানতে পেরেছি আপনি আমার উপর রেগে আছেন। আমি জানি, যতই আমার হয়ে কথা বলুন না কেন, আপনি আমার উপর রাগ করেছেন। তখন বাণী চলে যেতে লাগলে সাথী আসে আর এসে বলে, না বাণী, আমি জানি তুমি কোন পরিস্থিতিতে এই কাজটা করেছো। তুমি তো আর অন্তরার মায়ের কাছে টাকা চাইতে যাওনি।
সেটা তো আমি জানি। ও ইচ্ছে করে টাকাটা দিয়েছিল। আর তোমার তখন দরকার ছিল। তখন বাণী বলে, "বিশ্বাস করুন মাসিমা, আমি এই টাকাটা নিতে চাইনি।" তখন সাথী বলে, "আমি তো একজন মা। মা হয়ে মায়ের যন্ত্রণা বুঝবো না? আমি জানি তোমার সন্তানকে বাঁচানোর জন্যই তুমি এই টাকাটা নিতে বাধ্য হয়েছিলে বাণী। তবে আমি তোমার কোনো দোষ দেখছি না। তুমি যা করেছো, একদম ঠিক কাজ করেছো। সেটা আমিও বুঝতে পারছি, আমার ছেলেও বুঝতে পারছে।" তখন বাণী বলে, "না, তারপরেও মিস্টার চ্যাটার্জি তো আমার উপর রেগে আছে। আমি তো বুঝতে পারছি।" তখন সাথী বলে, "না, অনিরুদ্ধ তোমার উপর রেগে থাকবে না। ও ঠিক তোমাকে বুঝতে পারবে। তুমি চিন্তা করো না।" তখন বাণী কাঁদতে থাকে। তখন সাথী বলে, "তুমি চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি।" তখন এই কথা বলেই সাথী সেখান থেকে চলে যায়। তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি বিশ্বাস করুন।" তখন অনিরুদ্ধ বলে, "আমি বুঝতে পারছি বাণী, তুমি ইচ্ছে করে টাকাটা নাওনি। তুমি তো তার কাছে চাওনি। সে ইচ্ছে করে দিয়েছিল। কিন্তু বাণী, আমি না এটা বুঝতে পেরেছি। তুমি আমাকে সম্মান করো না। কারণ আমি ব্যর্থ। তোমার স্বামী হিসেবেও আর প্রিন্সেসের বাবা হিসেবেও। সেজন্য তুমি আমাকে একটুও সম্মান করো না। হ্যাঁ, সম্মান নাই করতে পারো। কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি।" তখন এই কথা বলেই অনিরুদ্ধ বাণীকে বলে, "আমি টাকাটা ফেরত দিয়ে দেব। তুমি চিন্তা করো না। এতটুকু তো আমার প্রিন্সেসের জন্য আমি করতেই পারি। তবে তবে যে কথাটা এতদিন তুমি আমাকে বলতে পারোনি, সেটা আমি বুঝতে পেরেছি। তোমাকে আমাকে সম্মান করতে হবে না। আমি তো সত্যিই তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি। কিচ্ছু না।" তখন এই কথা বলে অনিরুদ্ধ সেখান থেকে চলে যায়। তখন বাণী কাঁদতে থাকে। কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে বাণীরা পুজো করছে। সবাইকে কাঙাল ভোজন করাচ্ছে। তখন সেখানে নয়নতারার মৌলি এসে হাজির হয়। তখন নয়নতারা বলে, "দেখেছো দিদিভাই?" তখন মৌলি বলে, "কিভাবে যেন বাণীর সবটা ঠিক করে ফেলে। এবার দেখি কি করে ও ঠিক করে।" ওইদিকে পুলিশ এসে অনিরুদ্ধদের গাড়ি সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন একজন মহিলা বলে, "অনিরুদ্ধ, বাণী, দেখো।" তখন অনিরুদ্ধ আর বাণী বাইরের দিকে তাকিয়ে এই অবস্থা দেখে অবাক হয়। তখন অনিরুদ্ধ, বাণী সহ সবাই বাইরে ছুটে আসে। তারপরেই পুলিশের গাড়ির সামনে এসে সবাই দাঁড়ায় আর বলে, "দাঁড়ান, আপনারা আমাদের ফুড ট্রাক নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনারা?" তখন সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। তখন পুলিশ অফিসার ভিতর থেকে বেরিয়ে আসে আর এসে বলে, "ও আচ্ছা, এটা আপনাদের গাড়ি, তাই তো?" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন?" ওদিকে নয়নতারার মৌলি সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন অফিসার বলে, "দেখুন, আমাদের কাছে কমপ্লেন আছে, আপনারা অবৈধভাবে এখানে ব্যবসা করছেন। তাই আমাদেরকে তো এটা তুলে নিয়ে যেতেই হবে।" তখন মৌলি বলে, "কি বলছেন আপনি এটা?" তখন অনিরুদ্ধ বলে, "অফিসার, কে আপনাদের কাছে কমপ্লেন করেছে? কে করেছে কমপ্লেন? আর কে বলেছে আপনাকে যে আমরা অবৈধভাবে ব্যবসা করছি? আমরা নিয়ম মেনে বৈধভাবেই তারপরে আমাদের ব্যবসাটা করছি। আর আপনি অযথা কেন আমাদের ফুড ট্রাকটা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, বুঝলাম যে কমপ্লেন্ট পেয়েছেন। তাই বলে কোনো নোটিশ ছাড়া কিছু ছাড়া আপনারা কিভাবে নিয়ে যেতে পারেন?" তখন অফিসার বলে, "দেখুন, আমাদের কাজটা আমাদের শেখাবেন না। আর আমরা আপনাদের বলতে বাধ্য নই কে কমপ্লেনটা করেছে।" তখন বাণী বলে, "আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমাদের কাছে তো সব কাগজপত্রগুলো আছে। তাহলে ওনাকে দেখান না যে আমরা সব নিয়ম মেনে কাজটা করছি।" তখন অনিরুদ্ধ মোবাইলের মধ্যে সে কাগজপত্রগুলো সব দেখায় আর বলে, "এখানে সবকিছু আছে। আর আপনি যদি বলেন, কালকে আপনাকে অরিজিনাল কপিগুলো আমি দেখাতে পারি।" তখন অফিসার কোনো কাগজপত্র না দেখেই বলে, "শুনুন, এগুলো যে আসল সেটা আমি বিশ্বাস করব কি করে? এগুলো তো আপনাদের বানানোও হতে পারে।" তখন সাথী হাসে আর বলে, "বাহ! আপনাদের কমপ্লেন করলো, সে অনুযায়ী গাড়ি নিয়ে যাচ্ছেন, আর এখানে কাগজপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? সেটা আপনাদের কাছে নকল মনে হচ্ছে, তাই তো? আর একজন অবৈধভাবে আপনাদেরকে বলেছে, সেটাই আপনারা বিশ্বাস করছেন। এটা কেমন কথা?" তখন অনিরুদ্ধ বলে, "মা, তুমি চুপ করো। আমি কথা বলছি তো।" তখন সাথী বলে, "কেন? কেন ওনারা এরকম করবে?" তখন অনিরুদ্ধ বলে, "কি অফিসার? আপনি আপনি বলুন তো, কে আপনার কাছে কমপ্লেন করেছে?" তখন অফিসার বলে, "সেটা বলা যাবে না। আমরা বলতে বাধ্য নই। বুঝতে পেরেছেন?" তখনই সেখানে সাংবাদিক চলে আসে আর এসেই তখন পুলিশ অফিসারকে বলে, "আচ্ছা, আমরা খবর পেয়েছি। আমাদের এলাকার লোক খবর দিয়েছে আপনারা নাকি অবৈধভাবে অনিরুদ্ধ আর মিস্টার চ্যাটার্জির গাড়ি নিয়ে যাচ্ছেন। কেন? আপনারা অবৈধভাবে কেন নিয়ে যাবেন?" তখন অন্তরা বলে, "হ্যাঁ, দেখুন না, আমাদের কাছে কাগজপত্র সবকিছু আছে। তারপরেও ওনারা দেখতে চাইছে না, জোর করে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে।" তখন সাংবাদিকরা সবাই মিলে নিউজ করতে থাকে আর বলে, "পুলিশ অফিসাররা নাকি সাধারণ জনগণের বন্ধু। তাহলে এটা ওনাদের আসল রূপ? ওনারা নিরীহ মানুষদের উপর এভাবে জুলুম করতে পারে?" তখন অফিসার বলে, "দেখুন, যা আপনারা জিজ্ঞাসা করার অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন। এখানে জিজ্ঞাসা করতে পারবেন না।" তখন নকুল তাকিয়ে থাকে। ওইদিকে সাধারণ মানুষ সবাই অনিরুদ্ধর হয়ে কথা বলতে থাকে আর বলে, "আচ্ছা, এতদিন ধরে ওরা ব্যবসা করছে, কই কোনো গন্ডগোল তো দেখলাম না। আর তাছাড়া
ওরা সুন্দর মতো সবকিছু পরিষ্কার করে আবার ময়লাগুলো নিয়ে যায়, তাহলে আপনাদের কাছে কিভাবে কিভাবে কমপ্লেন আসলো যে ওরা অবৈধভাবে কাজ করছে? আর খাবারেও কোনো কমপ্লেন আমরা পাইনি। তখন দেখা যাবে মৌলি মনে মনে বলে, ওদের না কিছুতেই দমাতে পারছি না। এই অনিরুদ্ধ বাণীর লাকটাই দেখছি ভালো, যে কাজ করতে যাচ্ছি সেটাতে ব্যর্থ হচ্ছে। ওইদিকে এলাকার লোক সবাই মিলে আন্দোলন করতে থাকে আর বলে, আপনারা কিছুতেই এই গাড়ি নিয়ে যেতে পারবেন না। তখনই পুলিশের বড় অফিসার সেখানে আসে আর এসে পুলিশকে বলে, কি ব্যাপার, এখানে কি হয়েছে? তখন লোকটা বলে, দেখুন না স্যার, ওদের গাড়িটা নিয়ে যাচ্ছিলাম কিন্তু নিতে পারছি না। তখনই বাণী বলে, না স্যার, উনি শুধু শুধু আমাদের বৈধ ব্যবসাকে অবৈধ বলে গাড়ি নিয়ে যাচ্ছে, আমাদের কাগজপত্রগুলোও দেখছে না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ স্যার, এখানে আমাদের কোনো রকম কোনো দোষ নেই, আমরা সব নিয়ম কানুন মেনে তারপরে আমরা এই কাজটা করি। আর দেখুন না, অফিসার আমাদের কোনো কাগজপত্র তো দেখছেই না, উল্টো আমাদের উপর এইভাবে অন্যায় করছে। তখন অফিসার বলে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের উপর কোনো অন্যায় হবে না। তখন অফিসার সে পুলিশকে সাইডে নিয়ে বলে, কি করছেন বলুন তো, পুজোর সময় জনগণ খেপে গেলে কি হবে বুঝতে পারছেন, যান সবটা মিটিয়ে নিন। তখনই পুলিশ অফিসার অনিরুদ্ধকে বলে, দেখি আপনাদের কাগজপত্রগুলো। তখন অনিরুদ্ধ কাগজপত্রগুলো দেখালে অফিসার বলে, আচ্ছা, আমাদের কাছে যে কমপ্লেন ছিল সেটা যে মিথ্যে, সেটা আমরা এখন বুঝতে পেরেছি। কাগজপত্রগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে আমরা অন্যায় করছিলাম। ঠিক আছে, আমরা এখন অনিরুদ্ধ চ্যাটার্জির গাড়ি নিচ্ছি না, ওনারা ওনাদের মতো করে ব্যবসা করতে পারে। তখন এই কথা বললেই এলাকার লোক সবাই ভীষণ খুশি হয়ে যায় আর মিডিয়ার লোকজনও সেখান থেকে চলে যায়। ওইদিকে নয়নতারা বলে, দেখেছো দিদি ভাই, আমি বলেছিলাম না যে বাণী পিচাস রানী, ওর ওর কোনো ক্ষতি আমরা করতে পারছি না। তখন মৌলি বলে, এই পিচাসের ক্ষতি তো আমরা করেই ছাড়বো, আজকে আগুনে পুড়িয়ে দেবো সবকিছু। ওইদিকে নকুল হঠাৎ করে মৌলিকে দেখে ফেলে আর মনে মনে বলে, যেখানে অনিরুদ্ধ আর বাণী বিপদে পড়ে সেখানে মৌলি এসে হাজির হয় কি করে? তাহলে কি এটার পিছনে মৌলির হাত রয়েছে? ওইদিকে বান্টিকে দিয়ে সেই ফুড ট্রাকে কেরোসিন ঢালতে থাকে মৌলি। তারপরে বান্টি পুরো ফুড ট্রাকে কেরোসিন ঢেলে দেয় আর বলে, নিন মৌলি ম্যাডাম, এবার শুধু আগুনটা জ্বালানোর অপেক্ষা, আগুন জ্বালিয়ে দিলেই সবকিছু পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তখনই মৌলি হাতে দিয়াশলাই নিয়ে নেয় আর নিয়ে তখনই কাঠিতে আগুন ধরায়। তো বন্ধুরা, অনিরুদ্ধ আর বাণী কি পারবে ওদের ফুড ট্রাক বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।